Martial law and fundamental rights. Article 34 provides for the restriction on fundamental rights while martial law is in force in any area within the territory of India. Martial law কি এইটা বোঝার আগে আমরা এটা পড়ে ফেলছি বা এটা বুঝছি যে আর্টিকেল 34 কিছু রেস্ট্রিকশন দিচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর উপরে যদি কোথাও মার্শাল ল লাগু হয়। এইটুকু পড়ছি যে যদি কোথাও মার্শাল ল চালু হয়ে যায়, লাগু হয়ে যায়, সেখানে আর্টিকেল 34 এর আন্ডারে যদি মার্শাল ল লাগু হয় সেখানটা ফান্ডামেন্টাল রাইটসের অনেক জায়গাতেই লঙ্ঘন হয়, ফান্ডামেন্টাল রাইটস ঠিকঠাক লাগু থাকে না, ফান্ডামেন্টাল রাইটস অনেক জায়গাতেই ভায়োলেট হয়। মার্শাল ল কি আমরা সেটা ধীরে ধীরে পড়বো ডিটেলে। It empowers the parliament to indemnify any government servant or any other persons for any act done by him in connection with the maintenance or restoration of order in any area where martial law is enforced. খুব ভালো করে লাইনটার মানে দেবো। নর্মালি কি হয়, মার্শাল লয় কি হয়, আর এই লাইনটার মানে তার সাথে বন্ধবে ধরা যাক এক জায়গায় খুব বিশৃঙ্খল হচ্ছে। ধরা যাক আজকের একটু রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, মণিপুরে আগুন লেগে গেছে, খুব গন্ডগোল হচ্ছে। এবার দেখা দিচ্ছি যে একটা পলিটিক্যাল দল তার 5-7 জন নেতা ভীষণ রকমের, বা কোনো রিলিজিয়াস পার্টি, কোনো ধর্মীয় দল ভীষণ রকমের সেই জায়গায় লোকেদের মনে উস্কানি তৈরি করছে। খুব অন্ধ একটা অবস্থা, সকলের মধ্যে এমন একটা প্রচার করছে, এমন একটা প্রোপাগান্ডা তৈরি করছে যে মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে। তো সেই দলে 4-5টা নেতা খুব বিষ তৈরি করছে, এমন বিষ যা রাষ্ট্রের ক্ষতি করছে। লোকজন এমন অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে, এমন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি বন্ধ করে দিচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, বাজার ঘর পুড়িয়ে দিচ্ছে, মানুষকে বেরোতে দিচ্ছে না, খুন করে দিচ্ছে। হ্যাঁ, তো এই কন্ডিশনটা আলটিমেটলি খোঁজ করছি কোথা থেকে হচ্ছে, কেন এত হচ্ছে। দেখা যায় 3-4টে লোক এরকম করাচ্ছে। এখন সেই 3-4টে লোককে ধরা যাক কেউ প্রিভেন্টিভ ডিটেনশনে আটকে দিল, তুলে নিল, লোপাট করে নিল, গায়েব করে নিল। এমনিতে কিন্তু তাদেরকে যখনই তুমি তাদেরকে কোনো রকম ভাবে আটকাচ্ছ, পুলিশ তাদেরকে আটকাচ্ছে, কোনো নেতা মন্ত্রীর ফোনে তাকে ছেড়ে দিতে হচ্ছে, বা সে বেল পেয়ে জামিন পেয়ে যাচ্ছে, তাকে ধরাই যাচ্ছে না, অবস্থাটা কন্ট্রোলই করা যাচ্ছে না। মার্শাল ল চালু করে দেওয়া হবে, চালু করে দিয়ে কোনো একটা অফিসার সেখানে এমন শক্ত একটা অফিসারকে বসালো যে সে তার এমন একটা বিশেষ আইনের বলে তাকে আটক করে দিল। এই যে তাকে আটক করলো, তাকে বন্দি করলো, তার বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস, ওই অফিসারের বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস হানি করছে বা ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করা হচ্ছে, এই অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। কোর্টে ভালো করে বলবো, 3-4টে লোক খুব গন্ডগোল করছে, এই জন্য একটা সরকারি অফিসারকে বসানো হলো যে ওই 3-4 জন লোককে আটক করে দিল, জেলে ঢুকিয়ে দিল। এখন এতদিন ধরে কি হচ্ছিল, ফোন টোন করে বেল টেল করে ওদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু এখন ওই অফিসারটার বিরুদ্ধে যাতে কোনো রকম কোর্টে ফান্ডামেন্টাল রাইটস এর হানি করছে, ফান্ডামেন্টাল রাইটস এর লঙ্ঘন হচ্ছে বলে কোনো কেস করে দেবে, কেস করে ওদেরকে আবার বার করে নেবে, এইটা করা যাবে না। আর্টিকেল 34 কি দিচ্ছে, একটা ইনডেমনিফাই করছে। ইনডেমনিফাই শব্দটার মানে হচ্ছে তোকে একটা সুরক্ষা দিচ্ছে। তুমি একটা সরকারি অফিসার, তোমাকে সুরক্ষা দেওয়া হচ্ছে যে তুমি যে কাজটা করেছো, গভর্নমেন্টের হয়ে যে কাজটা করেছো, দেশের সুরক্ষার জন্য যে কাজটা করেছো, টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার অফ দ্য সোসাইটি, তুমি যে কাজটা করেছো সেই কাজটার জন্য তোমাকে যেন আঁচ না লাগে, তোমার যেন কেউ ক্ষতি না করতে পারে, তোমাকে সুরক্ষা দেবে। কে দেবে? আর্টিকেল 30। The Parliament can also validate any sentence passed, punishment inflicted, forfeiture ordered or other act done under martial law in such area. এটা উদাহরণ দিই, যদিও উদাহরণটা আমি আবার বলছি একটু ইমপারফেক্ট, টেকনিক্যালি কারেক্ট নয়, আর উদাহরণটার মধ্যে একটুখানি অন্ধকার ঢুকে আছে। অন্ধকার ঢুকে আছে মানে এক্সাম্পলটাকে অনেকে ভালো মনে নেবে না। আমি এক্সাম্পল দেব, কি সময়ের এক্সাম্পল দেব, ইমার্জেন্সি পিরিয়ডের এক্সাম্পল দেব। ওকে, ভালো করে বোঝো ইমার্জেন্সি পিরিয়ডের যে ইমার্জেন্সি চালু করেছে, ইমার্জেন্সি চালু করার মধ্যে বা ইমার্জেন্সি চালু করার পরে আজকে অবধি, আজকের যে রাষ্ট্রনেতারা অবধি ইমার্জেন্সি পিরিয়ডটাকে একটা কালো যুগ বলে মনে করে।
এবং অসম্ভব ধরনের এটার প্রতি বিদ্বেষ তৈরি হয়েছিল। ওকে এটাকে সমালোচনা করে, ভীষণ রকমের আপত্তি জানায় যে এমার্জেন্সি পিরিয়ড আমাদের দেশে একটা কালো দাগ। কিন্তু এমার্জেন্সি পিরিয়ডের মধ্যে ইন্দিরা গান্ধী সমস্ত বিরোধী যত গলা ভয়েস আছে, যত লোক, যত মানুষ রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছে, রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে, এক কথায় যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আমাদের আর্টিকেল 19-এ দেওয়া হয়েছিল সবগুলোই প্রায় লোপাট করে দিয়েছিল ইন্দিরা গান্ধী থ্রু এমার্জেন্সি। সেই জন্য এমার্জেন্সি পিরিয়ডটাকে খুব ভীষণ রকমের সমালোচনা করা হয়। আমি আজকে এমার্জেন্সি পিরিয়ডের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে চাইছি। এমার্জেন্সি পিরিয়ডে কি হয়েছিল, এমার্জেন্সি পিরিয়ডে তো মানুষের সমস্ত রাইটস ছিনিয়ে নেওয়া হয়েছে এবং প্রত্যেক কেউ কিছু খারাপ কথা বললেই, সরকার বিরোধী কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এবং ওই পিরিয়ডে যে সুফলটা হয়েছিল, সেই সুফলটা হচ্ছে যে দেখা যাচ্ছিল চুরি একদম কমে গেছে, ট্রেন একদম টাইমের আগেই চলে আসছে, প্রত্যেকটা সিস্টেম খুব দারুণ কাজ করছে। সিস্টেম ভয়ে চোটে এমন ভালো পারফর্ম করা শুরু করলো যে দেশের যে আউটপুট সেটা খুব প্রচন্ড রকমের বেড়ে গেছিল এমার্জেন্সির সময়। এবার ধরো এমার্জেন্সির সময় যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল সেইটাকে মার্শাল লয়ের অ্যাকশনের সাথে আমি তুলনা করে তোমাদেরকে বলছি। মার্শাল লয়ের সময় যে অ্যাকশনগুলো নেওয়া হয়, ধরা যাক কি কি অ্যাকশন নেওয়া হয়, চারটে উদাহরণ দিয়েছে। দেখো, কোনো সেন্টেন্স কারোর বিরুদ্ধে হয়তো ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো বা জেলের আদেশ দিয়ে দেওয়া হলো 12 বছরের জন্য, বা যে কোনো টার্মের জন্য কোনো সেন্টেন্স পাস করা হলো, কোনো রকম শাস্তি দেওয়া হলো, পানিশমেন্ট ইনফ্লিক্টমেন্ট, ফরফিচার অর্ডার, কোনো কারোর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া, ওই ইনস্টিটিউশনটা খুব বেশি গন্ডগোল করছে, ওখানে প্রচুর লোক ঘাঁটি গেড়ে তৈরি বসে আছে, চলো ওই ইনস্টিটিউশনটাই, ওই স্কুলটা, কলেজটা, মন্দিরটা, মসজিদটা, বা শিখদের যে এগুলো থাকে, ঠিক আছে, গুরুদুয়ার, পুরোটাকেই কবজা করে নাও, সম্পত্তি বাজেয়াপ্তর যে নির্দেশ, যা যা নির্দেশ সেই সময় দেওয়া হবে, সেই সমস্ত নির্দেশগুলোকেই ভ্যালিডেট করে দেবে আর্টিকেল 34। হ্যাঁ, ঠিক নির্দেশ দিয়েছে, যা নির্দেশ দিয়েছে সেটা বহাল থাকবে, সেটাকে তুমি কাটতে পারবে না কোর্টে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস এর সাহায্য নিয়ে। ক্লিয়ার? দিস ইজ আর্টিকেল 34। চলো, the act to indemnify made by parliament cannot be challenged in any court on the ground of contravention by any of the fundamental rights. ক্লিয়ার? ওইটাই বললাম যে তোমাকে যে সুরক্ষাটা দেওয়া হয়েছে সেটা তুমি ফান্ডামেন্টাল রাইটস এর সাহায্য নিয়ে সেটাকে তুমি নষ্ট করতে পারবে না। তোমার সুরক্ষাটা বজায় থাকবে, পার্লামেন্ট তোমার সুরক্ষাটা বজায় রাখবে। The concept of martial law has been borrowed in India from the English common law. এবার আমরা মার্শাল ল কি সেটা সম্বন্ধে একটু জানবো। মার্শাল ল কি? মার্শাল ল এর কনসেপ্ট ইংল্যান্ড থেকেই, ইংল্যান্ডের ব্রিটিশ কমন ল থেকেই আমরা পাই। However, the expression martial law has not been defined anywhere in the constitution. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় রিপোর্ট করে একটা স্টেটমেন্ট দিয়ে দেয় এরকম ভাবে যে মার্শাল ল এর কনসেপ্ট আমাদের পার্লামেন্টে ডিটেল দেওয়া আছে। এই পার্লামেন্ট ডিটেল ডেসক্রাইব করেছে, সুপ্রিম কোর্ট ডেসক্রাইব করেছে, কি কনস্টিটিউশনে আছে, ঠিক আছে। কোথাও কিন্তু মনে রাখবে কনস্টিটিউশনে পার্লামেন্টের কোনো মার্শাল ল এর কোনো ডেফিনেশন নেই। এটা একটা ইমপ্লিসিট কনসেপ্ট, মানে ভেতর থেকে আমরা অনুভব করব এই কনসেপ্টটার মানে, কোথাও লিখিত নেই, লিটারালি আক্ষরিক অর্থে। ইট মিনস মিলিটারি রুল, এটার মানে হচ্ছে মিলিটারি রুল, মিলিটারিদের শাসন। It refers to a situation where civil administration is run by the military authorities according to their own rules and regulations framed outside the ordinary law. এটা সেরকম একটা অবস্থা যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা মিলিটারিদের দ্বারা, মিলিটারিদের নিয়মে, মিলিটারি অফিসারদের দ্বারা পরিচালিত, ক্লিয়ার, এবং তাদের মতন করে পরিচালিত হয়। It thus imply the suspension of ordinary law and the government by military tribunals. এবং সাধারণত যে আইনগুলো চলতে থাকে সেগুলো সব বরখাস্ত হয়ে যায় এবং মিলিটারি ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল মানে বিচার ব্যবস্থা, মিলিটারি বিচার ব্যবস্থায় এখানে তখন প্রধান হয়ে যাবে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মিলিটারি ল দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য আর্ম ফোর্স। আর্ম ফোর্সে যে মিলিটারি ল থাকে সেটার সাথে কিন্তু এটা একটা তফাৎ রয়েছে। দেখো, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মিলিটারি ল দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য আর্ম ফোর্স। আর্ম ফোর্সের যে মিলিটারি ল আছে সেরকম কিন্তু নয়। 34 যে আমরা যে মার্শাল ল পাই সেটা অন্যরকম, কিন্তু পরিচালিত হয় মিলিটারিদের দ্বারাই। There is also no specific or express provision in the constitution that authorizes the executive to declare martial law.
এরকম কোনো দেখো নির্দিষ্ট প্রভিশন নেই, নির্দিষ্ট শর্ত নেই, ক্রাইটেরিয়া নেই যে এই অবস্থাটা হলেই মার্শাল ল ডিক্লেয়ার করা হবে। However, it is implicit in Article 34 under which martial law can be declared in any area within the territory of India. ভারতবর্ষের যে কোনো অংশের যে কোনো জায়গাতে 34 এর আন্ডারে, আর্টিকেল 34 এর আন্ডারে মার্শাল ল লাগু করা যায়। The martial law is imposed under the extraordinary circumstances like where invasion, insurrection, rebellion, riot or any violent resistance to law. যখনই আইনের বিরুদ্ধে কোথাও যুদ্ধ হয়, কোথাও আগ্রাসন হয়, কোথায় বিপ্লব বিদ্রোহ ঘটে, কোথাও উন্মত্ত অবস্থায় জনতারা মারামারি করে, সেরকম জায়গাতেই মার্শাল ল লাগু হয়ে যেতে পারে। Its justification is to repeal force by force for maintaining or restoring order in the society. মার্শাল ল এর বোধা কথায় যে জাস্টিফিকেশনটা আমরা করি, আমরা যেভাবে মার্শাল লকে বলি না মার্শাল ল চালানো উচিত, তার বোধা মোদ্দা সারমর্ম হচ্ছে যে কোনো জায়গায় অন্যায় হলে, কোনো জায়গায় তুমি যদি জোরজাবস্তি করো, তোমাকে পাল্টা জোর দিয়ে আমরা জিনিসটাকে সোজা করে দেবো। জোরের বিরুদ্ধে পাল্টা জোরই মার্শাল ল এর মূল কথা। ক্লিয়ার? চলো, ডিউরিং দ্য অপারেশন অফ মার্শাল ল, the military authorities are vested with abnormal powers to take all necessary steps. They impose restrictions and regulations on the rights of the civilian, can punish the civilian and even condemn them to death. অর্থাৎ মার্শাল ল চললে মিলিটারি অফিসারদের কাছে অনেক এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়। তারা সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের উপরে যে কোনো ধরনের স্টেপ নিতে পারে, শাস্তি দিতে পারে, এমনকি মৃত্যুদণ্ড অবধি ঘোষণা করতে পারে। সিচুয়েশনটা বুঝতে পারছো? একটা নর্মাল মৃত্যুদণ্ড হতে কত দিন, কত ব্যবস্থা লাগে। মার্শাল ল যদি চালু হয়ে যায়, সেখানে খুব ঝটপট কাজগুলো হয়ে যায়। যখনই ওরা মনে করবে যে একে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, কোনো রকম অন্য কিছু দাগ না করে। The Supreme Court held that the declaration of martial law does not ipso facto result in the suspension of the writ of habeas corpus. সুপ্রিম কোর্ট কি বলছে দেখো, এতক্ষণ কি বললো, মার্শাল ল আর্টিকেল 34 কার আন্ডারে চলছে? পার্লামেন্টের আন্ডারে চলছে। এতক্ষণ আমরা অনেক মার্শাল ল নিয়ে গল্প বললাম, এবার সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট চুপ করেছিল। সুপ্রিম কোর্ট এবার একটা কথা বলছে। সুপ্রিম কোর্ট বলছে যে মার্শাল ল ডাজ নট ইপসো ফ্যাক্টো রেজাল্টস। ইপসো ফ্যাক্টো রেজাল্ট মানে অটোমেটিক্যালি ফলাফল বা অনিবার্যভাবে ফলাফল, এরকম এই ইপসো ফ্যাক্টো শব্দটার মানে অনিবার্যভাবে, নিয়ম অনুযায়ী, অটোমেটিক্যালি, এরকম এই শব্দটার মানেটা এইটা। সুপ্রিম কোর্ট বলছে যে মার্শাল ল চালু হওয়া মানেই স্বাভাবিকভাবে যে হিবিয়াস কর্পাসটা উঠে যাবে সেরকম নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে হিবিয়াস কর্পাস চালু থাকবে মার্শাল ল চালু হওয়া সত্ত্বেও। কোথাও মার্শাল ল আছে, মার্শাল ল চলছে বলে তুমি একটা লোককে লোপাট করে দেবে, গায়েব করে দেবে, তার বিরুদ্ধে কেউ প্রশ্ন করবে না। এবং কেউ যদি প্রশ্ন করে যে কোথায় মানুষটা গেল, সুপ্রিম কোর্ট যদি অথরিটিকে জিজ্ঞাসা করে যে তুমি তাকে উপস্থিত করো, এইটা করতে পারে সুপ্রিম কোর্ট। মার্শাল ল চলছে বলে তুমি যা খুশি মানুষ লোপাট করে দেবে, গায়েব করে দেবে, যা হতে পারে না। আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ পড়লাম ফান্ডামেন্টাল রাইটস গুলো চলে না, থাকে না, ফান্ডামেন্টাল রাইটস খণ্ডিত লঙ্ঘিত হয়। বাট সুপ্রিম কোর্ট একটা অন্যরকম কথা বলবে। The declaration of a martial law under Article 34 is different from the declaration of the national emergency under Article 352. The difference আমরা এবারে পড়বো, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি আর মার্শাল ল এর যে মার্শাল ল আন্ডার আর্টিকেল 34 এর যে ডিফারেন্স, সেগুলো কি সেগুলো আমরা পড়বো। তো আমরা আগের চারটা পড়বো। চলো, মার্শাল ল ভার্সেস ন্যাশনাল এমার্জেন্সি। দেখো, নাম্বার মার্শাল ল ইট অ্যাফেক্টস অনলি ফান্ডামেন্টাল রাইটস। মার্শাল ল কেবল ফান্ডামেন্টাল রাইটই বিঘ্নিত করে। ন্যাশনাল এমার্জেন্সি affects not only fundamental rights but also center-state relation, distribution of revenue and legislative power between center and the states, and may extend the tenure of the parliament. সব ডিস্টার্ব করে দেয় ন্যাশনাল এমার্জেন্সি। সো ন্যাশনাল এমার্জেন্সির ম্যাগনিটিউডটা বোঝাতে পারছি, সেটা কতটা বেশি। সেটা যে কোনো একটা জায়গায় ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড থাকে তা নয়, সে সেন্টার স্টেট রিলেশন, টাকা পয়সা রিলেশন, সব কিছুতে সে এফেক্ট ফেলে। সেকেন্ড, it suspends the government and ordinary law code. Martial law suspends government and ordinary law code, but in national emergency it continues the government and ordinary law codes. National emergency তে কিন্তু গভর্নমেন্টটা থাকবে এবং ল কোডটাও বহাল থাকবে। 3 নম্বর,
মার্শাল ল ইজ ইম্পোজড টু রেস্টোর দ্য ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ডিউ টু এনি রিজন। মার্শাল ল এবং অর্ডারকে রেস্টোর করার জন্য যে কোনো কারণেই লাগু করা যেতে পারে, কারণে কোনো নির্দিষ্ট নেই। যে কোনো অবস্থাতেই যদি ল অ্যান্ড অর্ডারটা ডিস্টার্বড হয়, সেটাকে তুলে আনার জন্য, সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য মার্শাল ল লাগু হয়ে যেতে পারে। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি সার্টেন গ্রাউন্ড আছে তিনটে, তার বাইরে অন্য যে কোনো কারণে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো যাবে না। সেই গ্রাউন্ড তিনটে কি? ওয়ার এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রিবেলিয়ন। আগে এটা ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, এটাকে আর্মড রিবেলিয়নের জায়গায় এটাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে আর্মড রিবেলিয়ন করেছে। অর্থাৎ ওয়ার হতে হবে, যুদ্ধ হবে, এক্সটার্নাল অ্যাগ্রেশন, চীন কোনো জায়গা দখল করে নিল, পাকিস্তান কোনো জায়গা আক্রমণ করলো, বা আর্মড রিবেলিয়ন। ইন্টারনালি যদি সশস্ত্র সংগ্রাম হয় তখনই ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়। 4 নাম্বার ডিফারেন্স, মার্শাল ল ইজ ইম্পোজড ইন সাম স্পেসিফিক এরিয়া অফ দ্য কান্ট্রি। এটা বললাম, কোনো নির্দিষ্ট জায়গায় মার্শাল ল লাগু হবে, কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি ইজ ইম্পোজড আইদার ইন দ্য হোল কান্ট্রি অর ইন এনি পার্ট। এটা দু তিনটে স্টেট জুড়ে, একটা নির্দিষ্ট জোন জুড়ে, হ্যাঁ, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, পুরো কান্ট্রি, এরকমই হয়। 5 নাম্বার, ইট হ্যাজ নো স্পেসিফিক প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ ইমপ্লিসিট। মার্শাল ল এর কোনো স্পেসিফিক প্রভিশন নেই, এটা বুঝে সুঝে লাগানো হয়। বাট ফর ন্যাশনাল এমার্জেন্সি ইট হ্যাজ স্পেসিফিক অ্যান্ড ডিটেইলড প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ এক্সপ্লিসিট, অর্থাৎ আলাদা করে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার?